আসসালামু আলাইকুম। সালমান শাহ এর ইস্যুতে অনেকে কথা বলছেন, টেলিভিশনে অনেক কিছু প্রচার হচ্ছে, সোশ্যাল মিডিয়া ফ্লাডেড হয়ে গেছে, অনেক রকম ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। আবার অনেকগুলো এআই দিয়ে যে করা হচ্ছে এটা স্পষ্ট। এই সময় প্রশ্ন আসছে, হঠাৎ করে সালমান ইস্যু আবার কেন সামনে এলো? প্রথমেই বলে নেওয়া উচিত যে সালমান শাহ হচ্ছে আমাদের প্রজন্মের নায়ক, খুব জনপ্রিয় নায়ক ছিলেন। সালমান শাহ বয়সের দিক থেকে আমার চেয়ে 3-4 বছরের ছোট ছিলেন এবং তার বন্ধুবান্ধবের সার্কেল আমি খুব ভালো করে চিনি। যদিও সে জন্মসূত্রে সে সিলেটের ছেলে, কিন্তু সে বড় হয়েছে ঢাকায়। ঢাকার সেই সান ফ্রান্সিসকো স্কুল, আরব মিশন স্কুল, এসব স্কুলে সে পড়াশোনা করতো। ঝিকাতলায় সেখানে যেত স্কুলে ঢাকার। এরপর সে থাকতো স্কুল লাইফে সেই গ্রিন সুপার মার্কেট ঢাকার, ওখানে পাশে এক স্যানিটারি দোকান ছিল, সেগুলোর পেছনে সে থাকতো। পরবর্তীতে আপনারা জানেন, বলা বাহুল্য যে ঢাকার ইস্কাটনে সে মারা যায়। ঢাকার ইস্কাটনের ঠিক রোডের উল্টা পাশে ও সময় আমি থাকতাম। সেই সময় সেখানে আমি কিছুদিনের জন্য ঢাকায় গিয়েছিলাম, দিল্লি রোডে। তাই তার বন্ধুবান্ধবের সঙ্গে আমার খুব পরিচয়। কেউ যদি বলে সিলেটের ছেলে, তাকে আমি চিনি, আসলে সে ছিল না। এবং সালমানের মা নীলা চৌধুরী, আজকে উনি হিজাব পরেছেন, ভালো, ওনার মতিভ্রম থেকে উনি বেরিয়ে এসছেন, আজকে উনি একেবারে সচ্চরিত্রা সাজছেন। কিন্তু আমরা যখন 90-এর গণঅভ্যুত্থানে জড়িত ছিলাম, তখন কিন্তু আমরা জানি এই নীলা চৌধুরী কিন্তু এরশাদের উনি এমপি ছিলেন। এরশাদের মতো বদমাস, স্কাউন্ড্রেল, চরিত্রহীন, লম্পটের এমপি কে হয় বলার পক্ষে রাখে আপনাদের? এবং এই নীলা চৌধুরী, নাশিদ কামাল, আরও অনেকে, কেয়া চৌধুরী, তাদের ব্যাপারে আমাদের সময় মুখরোচক অনেক কথা ছিল। ওই সময় মডেলের ভিতরে নীলা চৌধুরী একদম ফ্রন্টে ছিলেন। আজকে উনি তো একেবারে সতীসাধ্যী হয়ে গেছেন। ওই সময় একটা বিজ্ঞাপন হতো সোর্ড ব্লেডের। নীলা চৌধুরী তখন কিন্তু সোর্ডের বিজ্ঞাপনে উনি ভালোই নাম কামিয়েছিলেন। যাই হোক, এই নীলা চৌধুরী উনি হচ্ছেন সালমানের মা। তাই উনি খুব ভালো, একেবারে সম্ভ্রান্ত পরিবারের একেবারে চারিত্রিক মহিলা। সরি, ওনাকে নিয়ে অনেক কথা আছে, সেটাও না হয় ঘাটানো দরকার। যেহেতু সালমানের ওয়াইফের উপরে অনেক আক্রমণ এসছে। সালমানের ওয়াইফ, সেও আসলে তার যে লুসি পার্লার তার মায়ের, তার মাও থাইল্যান্ডের মেয়ে ছিলেন এবং পার্লারের ব্যবসার সঙ্গে বাংলাদেশে কারা জড়িত, তখন সেটা নিয়ে আমারও যথেষ্ট প্রশ্ন আছে। এবং তার চরিত্র যে খুব একটা ভালো সেটা আমি বলবো না, কারণ তার চরিত্র নিয়ে অনেক কথা আছে। এগুলি তার ব্যক্তিগত ইস্যু হলেও এগুলো আসলে এই ইস্যুতে যে আপনার মৃত্যু, সালমান শাহের অপমৃত্যু বা খুন, যেটাই বলেন না কেন, সেটা আদালতের বিষয়। তবে এটা নিয়ে এগুলি সব কিছু আসা প্রয়োজন আছে, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স এবং বিভিন্ন এভিডেন্সের উইটনেসের প্রয়োজনে। এছাড়া এই যে সালমানের শ্বশুর, অর্থাৎ তখনকার বিখ্যাত লেজেন্ডারি ক্রিকেটার ছিলেন আমাদের আগের প্রজন্মে, শফিকুল হক হীরা, লেজেন্ডারি হিরো। এবং সেই লেজেন্ডারি ক্রিকেটারের কিন্তু মেয়ে হচ্ছে এই সামিরা, অর্থাৎ সালমানের স্ত্রী। কিন্তু প্রাক্তন শব্দটা ব্যবহার করা যাবে না, যেহেতু মারা যাওয়ার পরে তার অবশ্যই বৈবাহিক সম্পর্ক শেষ হয়। মারা যাওয়ার পরে, সালমান মারা যাওয়া, সালমানের যারা বন্ধু বান্ধব তারা সবাই জানে যে সালমান একটা মানে সবাই তার বন্ধু বান্ধব অনেকে গাঁজাও খেত, কিন্তু সালমান কিন্তু নিজে একটা সিগারেটও তখন খেত না। সে আপনার ওই টিডিকে ক্যাসেট আছে না, ওগুলি কালেক্ট করে যে বাসায় সে এগুলো কালেক্ট করে রাখতো। টিডিকে তার একটা হবি ছিল। তাই সালমানের মৃত্যুর পেছনে কারা দায়ী, কারা এর পেছনে তাকে যন্ত্রণা দিয়েছে, এটাও এস্টাবলিশ করা দরকার। সরাসরি হত্যা করেছে কিনা এটা আলাদা রেখে বরঞ্চ আগে এটাও যাচ করা দরকার যে সালমানের মৃত্যুর কারণ হয়েছিল কিনা কেউ। সালমানকে মানসিকভাবে কি যন্ত্রণা দিচ্ছিল অভিনেত্রী শাবনূর, যে একসময় হিজাব পরে একসময় হিজাব ছেড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। এই মেয়েটাই, এই মহিলা, উনি কি আসলে তাকে মানসিকভাবে বিভিন্ন রকমের যন্ত্রণা দিয়ে যাচ্ছিল, যার কারণে তার স্ত্রী তাকে একসময় সন্দেহ করতে, এরকম কিছু? বা উল্টোটা, তার স্ত্রী কি কারোর সাথে সম্পর্ক ছিল, এরকম মানসিক যন্ত্রণায় সে ছিল কিনা? তার মার কাছ থেকে
সে মানসিক যন্ত্রণা ভোগ করছিল কিনা, মার সাথে শাশুড়ি অর্থাৎ মানে সে তো শাশুড়ি বউয়ের সম্পর্ক ভালো ছিল কিনা, অর্থাৎ বাংলাদেশে কিন্তু পুত্রবধূদেরকে হিংসা করা এবং শাশুড়ির সঙ্গে সম্পর্ক বজায় রাখতে না পারা ইত্যাদি ইস্যু কিন্তু খুব কমন, অনেক ঘরে ঘরে এই বিষয়টা হয়। এবং সেখানে যে বরাবরই এই সালমানের মার একটা অত্যুক্তি ছিল সালমানের বউয়ের ব্যাপারে, এতে কোনো সন্দেহ নাই। এবং সেখানে সালমানের বউয়ের চরিত্রের ইস্যুটাও সালমানের মার একটি ইস্যু ছিল, কিন্তু সালমানের মা এত চরিত্রবান মানুষ ছিল কিনা সেটাও দেখা দরকার। আমরা যতটুকু আমাদের সময়ে থেকে জানি যে সালমান অত্যন্ত মানসিক যন্ত্রণায় ভুগছিল তার এই আশেপাশের পারিবারিক সিচুয়েশনের কারণে, সেটাও ঘাটানোর প্রয়োজন নয় কি? কারণ বাংলাদেশ পেনাল কোডের ৩০৬ ধারায় আত্মহত্যা যদি কেউ করে থাকে এবং আত্মহত্যা করার যে কারণ সৃষ্টি করে থাকে সেটাও কিন্তু একটা শাস্তিযোগ্য অপরাধ, সেটারও কিন্তু সশ্রম কারাদণ্ড হতে পারে সর্বোচ্চ 10 বছর পর্যন্ত। তাহলে শাবনূর কেন সেই ইনভেস্টিগেশন থেকে বাদ যাবে? সেই ইনভেস্টিগেশন থেকে তার মা কেন বাদ যাবে? আমাদের বাংলাদেশে অনেকগুলো সোশ্যাল টাবু আছে, যেমন অবশ্যই বাবা মা সবচাইতে বড় আপনজন, কিন্তু তারপরেও বাবা মা কিন্তু মানসিকভাবে যন্ত্রণা করে, এটা অসংখ্য কেস ওয়েস্টে আছে, বাংলাদেশেও ছিল, সবসময়ই আছে, কিন্তু এটা আমরা সোশ্যাল টাবুর কারণে স্বীকার করতে চাই না। আমাদেরকে ছোটোকাল থেকে স্বীকার করা হয় যে মা বাবা মানে আনকোয়েশ্চেনেবল, ইটস নট রাইট, মডার্ন হওয়ার চেষ্টা করুন। সুতরাং বাবা মা জন্ম দিলেই যে তারা একেবারে আপনার ভালো করে তা কিন্তু নয়। এখন কি প্রমাণ পাচ্ছেন না? অনেক বাবা নিজের মেয়েকে রেপ করে, পাচ্ছেন না? অনেক মা, অসংখ্য মা নিজের সন্তানদের প্রতি বায়াসড হয়, এমনকি একটি সন্তানকে বঞ্চিত করে সকল আরেক সন্তানকে সব কিছু দিয়ে দেয়। অসংখ্য ঘটনা আছে, নির্দয়। অতএব এখানে ব্যক্তিগত আক্রোশের বিষয়গুলো আসবে, যে পুত্রবধূর সাথে ওনার কী সম্পর্ক ছিল, কেন ছিল, উনি নিজে কী ছিলেন, ওনার ছেলে কি তখন মেন্টাল সাফার করছিলেন কিনা, কেন উনি একাধিকবার আত্মহত্যা করতে চেয়েছিলেন, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। এবং যে সকল ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে এআই দিয়ে, স্পষ্ট এআই, বাংলাদেশে এআই দিয়ে এরকম একটা ক্রিটিক্যাল ইস্যুতে ছড়ানো এক ধরনের অপরাধ। যারা করে তাদের ব্যাপারে একটি সার্কুলেশন আসা উচিত পুলিশের থেকে, যে এআই দিয়ে যারা কিনা বিভ্রান্তিমূলক এই সময় চলমান একটি ইনভেস্টিগেশনের ব্যাপারে যারা এই ইস্যুতে এআই দিয়ে ভ্রান্ত ধারণা ছড়াচ্ছেন বা ভ্রান্ত ভিডিও চালাচ্ছেন, তারাও কিন্তু বাংলাদেশের ওই ডিজিটাল আইনের সাইবার সিকিউরিটি আইন ইত্যাদি ব্যাপারে কিন্তু মামলা খেতে পারেন। এটা একটা ওয়ার্নিং সার্কুলেশন আসা উচিত বলে পুলিশ প্রশাসন থেকে আমি মনে করি। এই নীলা চৌধুরী উনি কিন্তু এখনও লন্ডনে, এবং সিলেটের মহিলা। সিলেটের মানুষদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি, কারণ ওনাদের সঙ্গে বহু বছর কাটিয়েছি, আমি নিজে সিলেটি ফ্লুয়েন্ট বলতে পারি, এবং আমাকে ওনারা বহুভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন ইংল্যান্ডে। আপনারা জানেন তাদেরকে আমি বহুভাবে ডিফেন্ড করেছি। আমি কমিউনাল ফিলিংয়ে বিশ্বাস করি না, সিলেটি, নোয়াখালী, বরিশাল এগুলো আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও এই সকল ন্যারেটিভ ইউজ করে যারা কিনা অ্যাডভান্টেজ নিতে চায় সেই বিষয়ে খেয়াল রাখা দরকার। দেখা দরকার যে সেই লন্ডনের কানেকশন ইউজ করে, সিলেটি কানেকশন ইউজ করে এক্সট্রা কোনো প্রেশার আসছে কিনা বর্তমান সরকারের উপরে, যাতে করে এই বিষয়টিকে আবার মানে একটি মার্ডার কেসের দিকে নেওয়া যায়। ডন সালমানকে হত্যা করেছিল কিনা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি এসছে, কিন্তু সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসলে যখন বিচারকের কাছে যায়, পুলিশের কাছে স্বীকারোক্তি, সেটার মূল্য খুবই কম। দ্যাট ক্যান বি চ্যালেঞ্জড। বাংলাদেশের মানুষের একটি নেচার আছে, সেটা হচ্ছে আমরা যা বিশ্বাস করতে চাই তাই বিশ্বাস করি, সেখানে যুক্তিও খাটে না, সেখানে খাটে আবেগ। সুতরাং সালমানকে জীবিত দেখতে চাই আমরা সবাই, একটা লেজেন্ডারি অ্যাক্টরের মতো হয়ে, উনি প্রায় লেজেন্ডারি অ্যাক্টরে পরিণত হয়েছেন মৃত্যুর পরে আরও। যেমন আমেরিকাতেও এই জিনিসটা আছে যে মরে গেছে এলভিস কবে, এখনও সবাই মনে করে এলভিস বেঁচে আছে কোথাও। মাইকেল জ্যাকসন মরে গেছে, এখনও মাইকেল জ্যাকসন কোথাও না কোথাও বেঁচে আছে, তারা বাঁচিয়ে রাখতে চায় তার ইমেজকে। তাই সালমানকে হত্যাই করা হয়েছে, অন্য কিছু না, হত্যার কারণ হয়নি, সেখানে মানসিক যন্ত্রণা কাজ করেনি ইত্যাদি অনেক ন্যারেটিভ ছড়িয়ে যায়। ডন আমি বলবো না ডট হত্যা করেছে কি করে না, কিন্তু সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। কিন্তু সেইটা করতে গিয়ে আসল অন্যান্য কারণগুলোকে ঘাটা উচিত না, যে সে কে আসলেই তাকে খুন হয়েছে নাকি তাকে মৃত্যুর কারণ সৃষ্টি করা হয়েছে, আত্মহত্যার কারণ সৃষ্টি করেছে, বা আত্মহত্যার কারণ সৃষ্টি যে করেছে এইটাকে ডাইভার্ট করার জন্য হত্যা মামলা সাজানো হয়েছে, এটাও তো ইনভেস্টিগেশন করার প্রয়োজন আছে।
সুতরাং মেইন যারা দায়ী, যারা আসলে অ্যারেস্ট হওয়া উচিত, তাদের থেকে ডাইভার্ট করার জন্য এই মার্ডার কেস সাজানো হয়েছে কিনা সেটাও তো দেখা দরকার। তাই এ ম্যান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি। ডনকে জিজ্ঞাসাবাদ করা হোক, ইনভেস্টিগেশন করা হোক, সে যদি হত্যা করে থাকে, সেখানে সামিরাজ যুক্ত হয়ে থাকে, সেগুলো ইনভেস্টিগেশন করা হোক, ওয়েল অ্যান্ড গুড। আমি এর যদি করে থাকে তো অবশ্যই শাস্তি হোক, কিন্তু এই সাইডটাও তো দেখা দরকার, যেটা কেউ বলছে না। তা আমি বলবো এইদিকে আপনাদের মনোযোগ দেওয়া উচিত। অযথা মিথ্যা ভ্রান্ত আবেগ থেকে ছড়াবেন না ন্যারেটিভ। শেষ করার আগে আরেকটি বিষয় অ্যাড করা প্রয়োজন, সেটা হচ্ছে বাংলাদেশে এখন ছড়ানো হচ্ছে ইন্ডিয়ান ন্যারেটিভ। ইন্ডিয়া, সব বিষয়েই ইন্ডিয়া খোঁজা হয়, সব বিষয়েই সেই হুমায়ুন আহমেদের বউকে পর্যন্ত এখানে যুক্ত করা হচ্ছে। কারণ হুমায়ুন আহমেদের বইয়ের উপরে একটা আক্রোশ আছে, কারণ উনি স্বাধীনতার পক্ষে কথা বলেন ইত্যাদি, একটা আক্রোশ আছে। সুতরাং সেই ক্ষেত্রে এই ন্যারেটিভটা নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে বা বিভিন্ন মিডিয়ার ক্ষেত্রে যে ভারতের একটি গোপন চক্র কাজ করেনি আগে, এটা ঠিক না, এটা করেছে, আমরা জানিও তারা কারা কারা। কিন্তু সেখানে হঠাৎ করে, একদিন ছিল না, হঠাৎ করে এখন নিয়ে আসা হয়েছে হুমায়ুন আহমেদের বউকে। এতদিন কখনো এইসব কথা উঠেনি। আমি কিন্তু ভিডিও করেছিলাম আজকে থেকে 10 বছর আগেই, কারা কারা বা কোন কোন অ্যাক্ট্রেস এই ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছে, বিভিন্ন বৈবাহিক সূত্র তৈরি করছে, কিভাবে তারা ভারতে চলে যাচ্ছে, এগুলো আমি কিন্তু ভিডিও করেছিলাম। কিন্তু আপনারা কিন্তু তখন কেউ হুমায়ুন আহমেদের বউর কথা আনেননি, হঠাৎ করে নিয়ে এসছেন। এটা আমরা বুঝি কেন আনেন, মানে একটা ইস্যু পেয়েছেন, ওটাতে সবগুলো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর আজিজ মোহাম্মদ ভাইয়ের যে একটি অ্যালিগেশন মেইন, সেটা হচ্ছে সোহেল চৌধুরীর হত্যা। এবং সোহেল চৌধুরীর ওই পরিবারটিকেও আমি খুব ভালো করেও চিনি। এটার ওনার বড় ভাইয়ের বউ, উনি এখন কানাডায়, ওই সময় উনি মন্ট্রিয়ালে থাকেন, তার সঙ্গেও আমার ঘনিষ্ঠভাবে পরিচয় হয়েছিল, তাকে আমি চিনি। এছাড়া ওনার অর্থাৎ সোহেল চৌধুরীর দ্বিতীয় সম্পর্ক, সেও থাকে লন্ডনে, সেও আমার ঘনিষ্ঠ ছিল, তো তাদেরকে আমি চিনি। কিন্তু আজিজ মোহাম্মদ ভাইকে এই সালমানের হত্যার সাথে আসলে সম্পৃক্ত করার আসলে আমি খুব একটা কারণ আমি খুঁজে পাইনি। এগুলো হচ্ছে সবই কনস্পিরেসি থিওরির অংশ এইটা। তবে এটা আবার মনে করেন না, আবার ছড়িয়েন না যে মুফাসিল ইসলাম আজিজ মোহাম্মদ ভাইকে ডিফেন্ড করছে, তাকে থাকলে বের করেন, বাট আই ভেরি মাচ ডাউট ইট। কিন্তু হুমায়ুন আহমেদের বউ, গিভ মি এ ব্রেক ভাই। সরকারকে আহ্বান করব, আপনারা সব দিক থেকে এগুলো বিচার করুন। আর রাজনৈতিক যে পরিস্থিতি, সকল মিলিয়ে এক একটা সময় এক একটা ইস্যু এনে মানুষকে আসল রাজনৈতিক সামাজিক ইস্যু থেকে ডাইভার্ট করার, এটা একটা টেকনিক হতে পারে, তাই না? কারণ অতীত সরকার আমরা এরকম বহু ডাইভার্সন টেকনিক দেখেছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আত্মহত্যার বিষয় এবং আত্মহত্যা করার কারণের বিষয়গুলো ঘাটা দরকার।